আজকে খুব হালকা মজাদার কথা বলার জন্য লাইভ এসেছি। কবিতা, কবিতা পাঠ, কবিতার অনুষ্ঠান এসব নিয়ে বিচিত্র সমস্ত অভিজ্ঞতা আমাদের হয়। সেই অভিজ্ঞতা নিয়ে মজাদার কিছু কথা বলবো। একেবারে তেমন সিরিয়াস কিছু নয়, আবার যা সিরিয়াস নয় তার মধ্যে হয়তো কোথাও সিরিয়াস কিছু থেকেই যায়। একটা গল্প দিয়ে শুরু করি। বেশ কিছুদিন আগে একজন পত্রিকার সম্পাদক আমাকে ফোন করেছেন। ফোন করে বলছেন যে কবিতা দিতে হবে তোমাকে। কবিতা? হ্যাঁ, এক্ষুনি কবিতা দরকার, দুটো কবিতা দিয়ে দাও। তারপরে বললেন যে অবশ্যই ছোট ছোট কবিতা দেবে। আচ্ছা, বলি ছোট কবিতা দেখছি, যদি আমার আছে আমি তাহলে অবশ্যই দেবো। কিছুক্ষণ পরে আমি দেখলাম পড়ে টড়ে আমার একটা কবিতা মতো মনে হলো যেগুলো দেওয়া যেতে পারে, আমি সেটা দিলাম তাকে। তারপরে সেটা পেয়ে উনি আবার আমাকে ফোন করেছেন, একটা আঞ্চলিক কবিতা দিয়ে দাও। আঞ্চলিক কবিতা তো আমার কাছে নেই এখন। না, ছোট 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 দেখো, যদি ছোট একটা কবিতা হয়। আমি বললাম না, ছোট কবিতাও তো আমার কাছে নেই। তুমি এক কাজ করো, এখনই লিখে দাও। তাহলে এখন কি করে লিখে দেবো? কবিতা কি এমন জিনিস সেই বললেন এখন আমি লিখে কি করে দেবো? আরে হয় হয়, কত লোক বলার সাথে সাথে লিখে দেয়। আমি বললাম আমি তো এমন লিখতে পারি না। তাহলে তুমি এক কাজ করো, আমি বলছি তুমি লিখো, তারপর সেটা আমি আমার পত্রিকায় ছাপিয়ে দেবো তোমার নামে। আমি সেটা কিরকম কথা? আপনি বলবেন আমি লিখবো, তারপর আপনি ছাপিয়ে দেবেন? হ্যাঁ, এরকম হয় তো। কিছু কিছু অভিজ্ঞতা হয় না যে আপনার রাগ, ক্রোধ বা হতভাগ এসব হয়তো আপনি হাসতে থাকবেন, সেই সমস্ত অভিজ্ঞতার কথা শুনে হাসতে থাকবেন। তো আমারও সেদিন সেই অভিজ্ঞতা হয়, এখন একটা কবিতা লিখে দাও না। আমার কবিতা তো নেই, এত তাড়াতাড়ি লিখতে পারি না। তাহলে আমি বলছি তুমি লিখে দাও, তোমার নামে ছাপবে। তো এইরকম মজাদার অভিজ্ঞতা আমাদের জীবনে প্রচুর হয়। হয়তো যারা লেখালেখি করেন তাদের হতে পারে। আসল বিষয়টা হচ্ছে যে কবিতা কি, কবিতা কারা কিভাবে লেখেন, এই সম্পর্কে একটা অস্বচ্ছ ধারণা শুধুমাত্র যে যারা কবিতা লেখেন না বা যারা কবিতা নিয়ে কখনো কবিতা পড়েন না তাদের মধ্যে আছে তেমন নয়। যারা অল্প স্বল্প কবিতা চর্চা করেন, কবি হতে চান, কবিতার পত্রিকা করতে চান, তাদের মধ্যেও আছে, অনেকের মধ্যে আছে। তো এই সমস্ত অদ্ভুত কথা নিয়ে আজকে আমরা আলোচনা করব। সবথেকে মজাদার অভিজ্ঞতা হয় আমরা যখন বিভিন্ন অনুষ্ঠানে যাই কবিতা পড়তে। আমার মনে আছে যে একটি জেলার বইমেলায় কবিতা পড়তে গেছি। জেলা বইমেলায় যখন কবিতা পড়ছি, কবিতা পড়তে গেছেন প্রায় 70 থেকে 75 জন, আর কবিতা শোনার জন্য লোক নেই। দুজন বোধহয় ছিল, এবং এই দুজনেই আমার আমন্ত্রিত। আমি তাদের ফোন করেছিলাম এসো দেখা হবে, সেই দুজন। তো এইরকম এক কবিতার অনুষ্ঠানে জেলা বইমেলায় আমরা কবিতা শুনছি। একজন কবি কবিতা পাঠ করতে উঠেছেন। কবিতা পাঠ করতে উঠে উনি বলছেন যে আমি খুব কৃতজ্ঞ, আমি খুবই তাকে ধন্যবাদ জানাচ্ছি যিনি আমাকে এই মেলায় কবিতা পাঠের সুযোগ করে দিয়েছেন। তার নামটা বললেন, আমি নামটা বলতে চাইছি না, এবং বললেন যে আমি আজকেই একটি কবিতা লিখেছি। আমি প্রায় 1 মাস ধরে কবিতা লিখছি, 3-4টে কবিতা আমি লিখেছি। আজকে যেটা গতকাল লিখেছি আমি সেটা আজকে পড়ব। মানে জেলা বইমেলাতে তিনি কবিতা পাঠ করতে গেছেন, 1 মাস ধরে কবিতা লিখছেন। ওনার কবিতার জীবনের বয়স 1 মাস, এবং বিভিন্ন যারা 30 বছর ধরে কবিতা চর্চা করছেন, 25 বছর ধরে কবিতা চর্চা করছেন, তারা শ্রোতার আসনে বসে আছেন, দর্শক আসনে বসে আছেন। তারপর তিনি সেই কবিতা পাঠ করলেন। এবং হতেই পারে যে কবিতা, প্রথম কবিতাই কারো অসাধারণ হতেই পারে, কিন্তু সেক্ষেত্রে যে হয়নি, সে কবিতা এতই লম্বা, কবিতা চলছে তো চলছেই, আমরা সবাই শুনছি, এবং মনে মনে বলছে হে রাম
এই মহাভারত কখন বন্ধ হবে? এখন এই যে অনুষ্ঠান, কবিতার অনুষ্ঠান কি করে? অনুষ্ঠানের একটা প্রবণতা আছে, অনুষ্ঠান প্রতিষ্ঠা দিতে চায়, যে কোনো জিনিসকে একটা অনুষ্ঠান প্রতিষ্ঠা দেওয়ার প্রচেষ্টা চালায়। আর কবিতার যেটা স্বভাবতই ধর্ম, সে প্রতিষ্ঠার বিরোধিতা করে, সর্বত্রই তার প্রচেষ্টা থাকে প্রতিষ্ঠান বিরোধিতা করা। প্রতিষ্ঠান বিরোধিতা বলতে শঙ্খ ঘোষের যে একটা প্রবন্ধ আছে যে তিনি প্রতিষ্ঠান বিরোধিতাকে আত্মপ্রতিষ্ঠার জায়গা বলেছেন, আমি সেই জায়গায় যাচ্ছি না, কিন্তু যে কোনো সময়ে সমকালীন কবিতা তার সমকালীন যে চিন্তাধারা, তার যে কোর্স, তার থেকে বেরিয়ে যেতে চায়। আর অনুষ্ঠানের মধ্যে একটা আছে যে স্বীকৃতি প্রদানের একটা প্রচেষ্টা করা, যে স্বীকৃতি দেওয়ার। তো যে একটা অনুষ্ঠান যখন আমরা করি, অনুষ্ঠান করতে গেলে কি লাগে? অনুষ্ঠান করতে গেলেই তার সভাপতি নির্বাচন করতে হয়, তার অতিথি নির্বাচন করতে হয়। এখন ধরুন একটা কবিতার অনুষ্ঠান আমরা করছি, তো সেই অনুষ্ঠানে সভাপতি কাকে করা হবে? সভাপতি করতে গেলেই সেইটা সবসময় একটা নজর থাকে না, সেই আয়োজকদের, তাকে কোনো প্রতিষ্ঠান স্বীকৃত মানুষ হতে হবে, কিংবা সামাজিক স্বীকৃত একজন মানুষ হতে হবে। এমন তো নয় একজন মানুষ যে হয়তো কাদা ঘাঁটতে ঘাঁটতে এসে খেতে চাষ করছে, তার কোনো সামাজিক তেমন কোনো স্বীকৃতি নেই, অর্থনৈতিক ক্ষমতা নেই, কোথাও চাকরি টাকরি করে না, কবিতা অসাধারণ, তিনি অসাধারণ কবিতা লেখেন, হ্যাঁ, সেই মানুষটাকে ধরে এনে সভাপতি করে দেওয়ার সাহস বোধ হয় খুব কম অনুষ্ঠানের আয়োজকদের। সেই ক্ষমতা আছে, সেই দুঃসাহস আছে। সেই দুঃসাহস যদি কারো থেকে থাকে তাহলে সে তো ভালো ব্যাপার, কিন্তু আমি দেখেছি আমাদের যা অভ্যাস, যতটুকু অল্প বয়সে হয়েছে, সেই সম্ভাবনা নেই। অনুষ্ঠান মানেই কোনো হয়তো স্কুলের শিক্ষক দরকার, বা কলেজের অধ্যাপক দরকার, কিংবা নামের আগে ডক্টরেট দরকার, এইসব দরকার, তো তাকে সভাপতি করা সম্ভব বা অতিথি করা সম্ভব। এর ফলে যেটা হয় যে, তার মানে এই নয় যে শিক্ষক বা অধ্যাপক বা ডক্টরদের সভাপতি বা অতিথি করার কোনো জায়গা নেই, সেটা আমি বলছি না। আমি বলছি অনেক সময় যেটা দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে, যে হয়তো যে কবিতা বিষয়ক চর্চা সেখানে হতে যাচ্ছে, বা যে কবিতা, সেই কবিতার সঙ্গে হয়তো তাদের সেই সমস্ত মানুষদের সম্পর্ক অনেকটা দূরত্বে, আর সেরকম সম্পর্ক কিছু নেই, কিন্তু সামাজিক স্বীকৃতি আছে বলে তাকে ধরে এনে সভাপতিত্বের পদ দিয়ে দেওয়া হলো। এরপর যেটা হয়, সভাপতি দেওয়া মানে তো তিনি শুধু বসে থাকবেন না, তাকে কিছু বলতে দিতে হবে, অতিথিকে কিছু বলতে দিতে হবে। এরপর যা দেখা যায় যে যারা দর্শক আসনে বসে আছেন, যে সমস্ত কবি দীর্ঘকাল ধরে চর্চা করছেন, তারা শ্রোতা, আর বলছেন যিনি হয়তো 15 বছর আগে শেষ কবিতা পড়েছেন, রবীন্দ্রনাথের পরে আর কোনো কবিতা পড়েননি, আবার তিনি সেই বক্তব্য রাখছেন যা 250 বছর আগেই হয়তো, যার কোর্স ভেঙে চুরে চৌচির হয়ে গেছে প্রবমান কবিতা চর্চার ধারায়, তিনি সেগুলো বলছেন। আর যিনি হয়তো শুনতে গেছেন, তিনি গতকাল রাতে 4 পাতা কাপকা পড়েছেন, কামু পড়েছেন, বা জহেশ পড়েছেন, তারপর তিনি সেই শুনতে গেছেন, সকালবেলায় স্নান টান করে গেছেন, তারপর সেই শুনো 250 বছর আগের বক্তব্য, রবীন্দ্রনাথের আমলের এই কবিতা, এই ছন্দ করতে এসে শুনতে শুনতে সারা আমি মাঝে মাঝে ভাবি, এসব কথা শুনতে শুনতে শঙ্খ ঘোষের কথা আমার খুব মনে পড়ে। মানুষটা যেখানে যেতেন, দর্শক আসনে বসতেন, কতই না এই ধরনের, তাকে এই ধরনের কথা শুনতে হয়েছে দিনের পর দিন ধরে। ভাবি মাঝে মাঝে বিভিন্ন মানুষ নিশ্চয়ই এই সমস্যার সম্মুখীন হয়। আমাদের এক কবি বন্ধু, আমার ভাগ্নে সুমিতের সাথে আমি এইসব নিয়ে খুব আলোচনা করি। সুমিত খুব ভালো করে বলতে পারে, খুব মজার করে বলতে পারে এই অভিজ্ঞতাগুলো। প্রথমত বিষয়টা আমি কিন্তু কাউকে ছোট করতে চাইছি না, আমি যেটা বলছি যে প্রত্যেক মানুষের একটা স্থান নির্দিষ্ট থাকে। এই বিভিন্ন ধরনের মানুষ এক জায়গায় মিশে টিশে গিয়ে যখন একটা খিচুড়ি পেকে যায়, তখন অনেকের অনেক রকম সমস্যা হয়। আমাদের প্রত্যেকের নিজের জায়গাটাকে চেনা খুব দরকার, খুব জরুরি প্রত্যেকের মধ্যেই। এবং আমি মনে করি যে সকলেরই কবিতা চর্চা করা দরকার। যারা কবিতা চর্চা করেন তারা অন্য কিছু করছেন না, কবিতা চর্চা করছেন, কবিতা লিখছেন। আজকের সময়ে মানুষ যখন টাকা পয়সা পার্থিব চাহিদার দিকে যাচ্ছেন, তখন যখন কেউ কবিতা চর্চা করেন, আমি তাকে সম্মান শ্রদ্ধা করি, মারাত্মক সম্মান শ্রদ্ধা করি, সে নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু কষ্ট হয় কি, যে ধরুন আমি দামে মেহান্তে আমি কবিতা চর্চা করি, আমার তো জানা উচিত আমার জায়গা কোনটা। এখন আমি কোনো মঞ্চে আমাকে সংবর্ধনা দেওয়া হচ্ছে, কিংবা হয়তো আমাকে একটা পুরস্কারের জন্য নির্বাচনও করা হয়েছে, এবং সেইখানে এমন একজন কবি বসে আছেন যিনি আমার থেকে অনেক সমৃদ্ধ কবিতা লেখেন, অনেক উন্নত মানের চর্চা করেন,
কিন্তু তাকে পুরস্কার কমিটি বা তাকে সেভাবে কোনো স্বীকৃতি দেওয়া হয়নি। আমি কি পুরস্কার পাচ্ছি বলে সেই মানুষটাকে আমি সেই মঞ্চে আমি দাঁড়িয়ে বসে থাকলাম বা তার পাশাপাশি থাকলাম এবং সেই মানুষটিকে আমি তার যে যথাযোগ্য সম্মান, লেখার যোগ্যতা, লেখার নিরিখে তা না দিয়ে আমি যদি ভাবি যে আমি পুরস্কার পাচ্ছি মানে আমি তার থেকে বড় কবি হয়ে গেলাম, আমার নিজের স্থানটাকে ভুলে গেলাম, তখন সেটা ভাড়ামিতে পরিণত হয়। আমাদের এই জায়গাগুলো মাথায় রাখতে হবে। তো এরকম মজার মজার অভিজ্ঞতা আমাদের হয়। আর যে কেউ সিনেমা সিরিয়ালে অভিনয় করার পরে হয়তো একটা সিনেমা করলো বা একটা সিরিয়াল করলো, তারপর কি হয় আমি দেখেছি যে মানুষটা একসময় একজন পণ্ডিত মানুষকে খুবই সম্মান করতেন, তারপর দেখা গেল তিনি খ্যাতি পেয়ে গেলেন, সিনেমা সিরিয়ালের যে একটা স্বাভাবিক গ্ল্যামার জীবনযাপন চলে, অনেক বেশি মানুষ সেই মিডিয়াটা দেখে বলে, তারপর সেই মানুষটাকে ইগনোর করতে শুরু করলো। এই যে আমি আমার স্থানটা ভুলে যাই, আমি কোন মিডিয়ায় আছি, শুধু আমার লেভেল কোন জায়গায়, শুধুমাত্র একটা খ্যাতির কারণে একজন মানুষকে আমি ইগনোর করে চলে যাই, তখন আমার জায়গাটা যেন একটু বড় হয়ে গেল। এইগুলো তখন আমাদেরকে ভাঁড়ে পরিণত করে, আমরা ভুলে যাই এগুলো। মাঝে মাঝে এমন অভিজ্ঞতার সম্মুখীন হই। মাননীয় অতিথি কবিতা পাঠ করতে উঠেছেন, তাও তিনি বলছেন, আমার একটা অনুষ্ঠানে এই অভিজ্ঞতা হলো, বলছেন আমি 2000 কবিতা লিখেছি, তবে আমি কিন্তু একটিও গদ্য ছন্দে কবিতা লিখিনি। আমি এতদিন পর্যন্ত পদ্য ছন্দে কবিতা লিখছি, একটি আমি গদ্য ছন্দে কবিতা লিখছি, আজকে আমি সেটি পড়ব। গদ্য ছন্দের কবিতা তিনি পড়ছেন। অর্থাৎ তার দোষ নয়, তার যে পড়াশোনার জায়গাটা, তার যে কবিতা সম্পর্কে খোঁজের জায়গাটার অভাব আছে, এটাও কোনো দোষ নয় আমার মনে হয়। কিন্তু সমস্যাটা হচ্ছে যে তাকে কোথায় বলতে দেওয়া হয়েছে, তাকে কোথায় অতিথি করা হয়েছে, যেখানে তার শোনার জায়গা, যেখানে তিনি শ্রোতা হওয়ার যোগ্য, সেখানে শুধু একটা পদ, তিনি হয়তো সামাজিক স্বীকৃতি আছে, তার চাকরি করেন, তাকে অতিথি করে বসানো হয়েছে এবং মঞ্চে শ্রোতার আসনে বসে আছেন এমন কিছু মানুষ যারা হয়তো সেই জায়গাটা তারা বললে তিনি শুনলে হয়তো সেটা সামঞ্জস্য হতো। এগুলো মাঝে মাঝে এই অভিজ্ঞতা আমাদের হয় যখন অনুষ্ঠান আমরা যাই বিভিন্ন জায়গায়। তাছাড়া যেটা হয় অনুষ্ঠানে, যে এখন যে সমস্যাটা হয়েছে সব থেকে বেশি ফেসবুক আসার পরে, সোশ্যাল মিডিয়া আসার পরে, এটা নিয়ে আমাকে অনেকজন বলতেও বলেছিলেন, আমি বলিনি বা লেখা হয়নি, যে সার্টিফিকেশন করার একটা প্রচেষ্টা, কবিতাকে সার্টিফিকেশন, অনলাইনে একটা করে সার্টিফিকেট দিয়ে দেওয়া হচ্ছে। যে কোনো মানুষ এইখানে একটা শংসাপত্র দিল, তারপর আমি ফেসবুকে পোস্ট করলাম, 200 কমেন্ট চলে এলো, 200 কমেন্ট চলে এলো। তো স্থানীয় এলাকায় আমি সেখানে একটা নায়ক হয়ে গেলাম, হিরো হয়ে গেলাম, আমি পুরস্কার পেয়েছি। আর ও তো দারুণ কবিতা লেখে, কলকাতা থেকে একটা পুরস্কার পেয়েছে, বাংলাদেশ থেকে একটা সার্টিফিকেট পেয়েছে। আমার মনে হলো, আমি জানি যে আমি তেমন কিছু নই, কিন্তু আমি ওইটাকে এনজয় করি, আমি উপভোগ করি। এবং মানুষের কাছে, আমার পরিচিতদের কাছে, লোকালদের কাছে আমার একটা সার্টিফিকেশনের ফলে কি হয়, আমি একটা স্বীকৃতি পাই, তখন আমার মনে হয় আমার নিজেকে একটা উচ্চতা নিয়ে যেতে পেরেছি, এরকম একটা কাল্পনিক ইউটোপিয়ার বাস করি, ভালো লাগে। কিন্তু ইউটোপিয়া আর কবিতা সাধনা এক জিনিস নয়, দুটো তো সম্পূর্ণ আলাদা। তো এই সার্টিফিকেশনের একটা প্রবণতা মারাত্মক এসছে ফেসবুকের কারণে। এই পুরস্কার এটা আমাদের বুঝে নিতে হবে, সার্টিফিকেশন, কবিতার আরো কি সার্টিফিকেশন হয়, সার্টিফিকেশন ফেলে দিতে হবে, ছিঁড়ে ফেলে দেওয়া দরকার আছে এগুলো। তো কবিতার চর্চা, সিরিয়াস চর্চা করা খুব জরুরি এবং নিজের স্থানটা জানা খুব দরকার। আর আমার মনে হয় ক্ষতি করছি কোথাও, সার্টিফিকেশন খুব ক্ষতি করছি। কি হয়, এর ফল একটা দেখা দিচ্ছে, সব জায়গায় থাকে না যে একটা আমি অনুষ্ঠান করে নিলাম, আমি নিজেই হয়তো টাকা দিয়েছি ভিতরে, এই একটা অনুষ্ঠান করে আমি তোকে 10,000 টাকা দেবো, আমাকে ওখানে একটা সংবর্ধনা দিয়ে দিবি। সেখানে 10,000 টাকা দিয়ে দিলাম, আমাকে 500 টাকা বা 1,000 টাকার একটা সংবর্ধনা দিয়ে দিল, আমি নিজেই নিয়ে নিলাম, আবার ফেসবুক পোস্ট করে দিলে আমি কবি হয়ে গেলাম। এইটা একটা প্রবণতা। তাছাড়াও আরো আমি শুনছি, আমার এই অভিজ্ঞতার আমি সম্মুখীন হয়নি, কিন্তু অনেক বন্ধু বান্ধব হয়েছে, তারা বলে, আমাকে কেউ বলে না, জানে সব বলে দেবে, ছেলেটা দুমদাম করে বলে দেবে, যে হয়তো কি করে যে তোমার 2টো কবিতা দাও, 500 টাকা দেবে, কিন্তু আমাদের পত্রিকার 500 টাকা দিয়ে দেবে, 700 টাকা দিয়ে দেবে। পয়সা নিয়ে কবিতা ছাপার দোষের নয়, কারণ পত্রিকা বিক্রি হয় না, পয়সা নিতেই পারে।
কিন্তু আমি একজন কবি হিসাবে আমাকে ঠিক করতে হবে যে আমি পয়সা দিয়ে কবিতা ছাপাবো কি ছাপাবো না, আর কবিতা কেন বিক্রি হবে না, প্রথম প্রশ্ন। আমাদের আমি বলছি যে কবিতাতে লাভ নাও হতে পারে, কেউ কেউ অবশ্যই করে। আর কবিতা যদি ব্যবসায় আমায় করতে হবে, তো ব্যবসা করলে কবিতা ছাপার কি দরকার, অন্য কত মাধ্যম আছে, সেখান থেকে আমি ব্যবসা করতে পারি। কিন্তু আমি টাকা নিলাম, কবিতা ছাপলাম, আমি দিয়ে টাকা দিতে 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 ছাপতে 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 আমার অনেকগুলো লেখা জমলো, দিয়ে আমি কবি হয়ে গেলাম। আমরা এরকম ক্ষেত্রে কি হচ্ছে যে আমি তো শুনি যে প্রচুর ব্যবসাও নাকি হচ্ছে কবিতা টবিতা করে। ভালো, কবিতা যদি কারো টাকা পয়সার রোজগারের জায়গা হয় সে তো ভালো জিনিস, কিন্তু আমাকে স্বচ্ছ থাকতে হবে বিষয়টা নিয়ে, যে ভাই আমি এখানে টাকা নিয়েই কবিতা ছাপা হয়। সেটা হলে মানুষ বুঝতে পারবে যে এখানে যারা লেখে তারা সাহায্য করে সম্পাদককে। তো এরকম ক্ষেত্রেও হয়। আরেকটা জিনিস হচ্ছে যে কবিতার তো বোধের স্তর ক্রমশ বৃদ্ধি হতে থাকে। আমরা সবাই যখন শুরু করেছি তখন আমাদের কবিতার স্তর যে জায়গায় ছিল, আমরা যদি নিরন্তর পড়াশোনা করে একটু একটু করে স্তরটা বৃদ্ধি পাবে। যারা সম্পাদক তাদেরও সে কথাটা মাথায় রাখা উচিত যে যারা লিখছেন, আমি যাদের লেখা ছাপছি তাদের লেখার স্তর কোথায়, আমি কাদের লেখা ছাপবো কাদের লেখা ছাপবো না, সুনির্দিষ্ট সম্পাদনা থাকা দরকার। সুনির্দিষ্ট সম্পাদনার অভাব প্রচন্ড পরিমাণে থাকে। আমি লেখা চাইলে না দিয়ে থাকি না, দিই সাধারণত, কিন্তু খুব কষ্ট হয় যখন এমন জায়গায় লেখাটা গুঁজিয়ে দেওয়া হয় যে মানে লেখাটাকে এক প্রকার অসম্মান করা হয়। সেটা একজন লেখকের লেখাকে অসম্মান করলে লেখক কিসের জন্য লেখে? আমার মতো লেখক কিন্তু আত্মসম্মান, লেখা একটা ভালোবাসা থেকে লিখি এবং সেখান থেকে আমার অন্য কোনো প্রাপ্তি নেই। আমরা সমস্ত কিছু ছেড়ে ছুড়ে লিখতে এসেছি, লেখাটা গুঁজি দেওয়া হলো। এমন 3টে কবিতার মাঝে আমার 4 নম্বর কবিতাটা গুঁজা হলো, যে 3টে কবিতা আমার কবিতার সঙ্গে যায় না, ব্যাপারটা নয়। তারা কবিতা চর্চা করে না, দুমদাম করে কবিতা লিখছে, পয়সা টয়সা দিয়ে কবিতা ছাপাক, আমার আপত্তি নেই, কিন্তু ওই কবিতার সঙ্গে আমার কবিতা গুঁজি দেওয়া হলো। আমার কেন, আমার থেকে যারা আরো ভালো লেখে তাদের কবিতা গুঁজি দেওয়া হচ্ছে, নিষ্ঠাতে গুঁজি দেওয়া হলো। এইটা সম্পাদকের ব্যর্থতা বা সম্পাদকের অপদার্থতা। এটা সঠিক কবিতার মূল্যায়ন হওয়া জরুরি। এবং কবিতা আমি ছাপতে নিচ্ছি, আমার কবিতার প্রতি যত্নশীল হতে হবে। কবিতা ছেপে কবিকে কোনো কৃতার্থ করে দেওয়া নয়। যারা মনে করে তাদের ব্যাপারটা আলাদা। কিছু মানুষ এটাও আবার এটা ঘটেছে যে কিছু মানুষ কবিতা ছেপে দিলেই সেই সম্পাদককে তেল দিয়ে টিয়ে মানে একবার মাথায় এমন তুলে যে ফলত অনেক সম্পাদক এখন মনে করেন যে আমি কবিতা ছাপছি মানে একে আমি এর অনেক কিছু করে দিচ্ছি। কবি একজন উদ্ধত মানুষ, কবি বেপরোয়া। কবির একজন সম্পাদক আর কবির সম্পর্ক কবিতার বাদ দিয়ে আর কিছু হাত নেই। কোনো সম্পাদকও কোনো কবিকে বড় করে দিতে পারে না, আবার কোনো কবিও কোনো সম্পাদককে, কবির জন্য কোনো সম্পাদকের জায়গা আলাদা, কবিতার জায়গা আলাদা। তো এই রকম ধারণা কেন তৈরি হচ্ছে? কারণ প্যারালালি একটা কবিতা চর্চা চলছে আমাদের সময়, যারা এইভাবে শুধুমাত্র কিছু একটা পেরিফেরিয়াল, নিজেদের মধ্যে একটা খ্যাতি নাম যশের জন্য কবিতার কাঙ্গাল হয়ে তাদের মতো করে কিছু সম্পাদক গড়ে উঠেছে, তাদের মতো করে কিছু অনুষ্ঠান হচ্ছে। এগুলো নিয়ে আপত্তির তেমন কোনো জায়গা নেই। আপত্তির জায়গা অন্য জায়গায় যখন মিশে যাচ্ছে। আর তুমি যদি বাবু এমন অনুষ্ঠান করতে চাও, এমন কবিতা ছাপাতে চাও যেগুলো তোমার ওই ধরনের মানুষদের জন্য, যারা ওই রকম ভাবে কবিতা ছাপাতে চায়, কবিতা লিখতে চায়, কবিতা নিয়ে খ্যাতি পেতে চায়, তাহলে তুমি এই লোকগুলোকে বাদ দাও। যে লোকগুলো কবিতা নিয়ে সাধনা করে, কবিতা নিয়ে কবিতাকে সিরিয়াসনেসের সাথে কবিতা চর্চা করে, তুমি তাদেরকে ডেকো না, তাদের সঙ্গে সম্পর্ক রেখো না। তুমি তাদের নিয়ে করো যারা তোমার মতন করে কবিতা লেখে, কবিতাকে তোমার মতো করে যারা দেখে। কবিতা নিয়ে থাকা তো ভালো জিনিস, কিন্তু একজন সাধককে এনে তার কবিতাকে ওইভাবে অপমান করার কোনো অধিকার আমার মনে হয় কোন সম্পাদকের নেই। এ সম্পাদকের মাথায় রাখা উচিত এগুলো। নিজের জায়গাটা সম্পাদককেও বুঝতে হবে, আমি কেমন ধারার সম্পাদক আর ওই লোকটা কেমন ধারার। এমন অনেকজন আছেন যে টুক করে একটা মেসেজ করে দিলেন, কবিতা দাও, টুক করে। কবিতা কোনো ব্যাপার নয়, কবিতা আবার কি জিনিস, আমি মেসেজ করলেই তো কবিতা দেবে। ফোন করারও দরকার নেই, মেসেজ করলেই হয়।
অনেক সময় কি হয়, অনেক পরিচিত মানুষ থাকেন, শ্রদ্ধা করি যাদের, যারা নিজেরাও আমার থেকে অনেক বেশি সিরিয়াস কবিতা চর্চা করি, তাদের কাছে মেসেজটা অনেক গুরুত্বপূর্ণ মনে করি। হয়তো তারও করা উচিত নয়, আমি বিনীতভাবেই বলছি। কিন্তু একজন কবিকে একটা ফোন না করে একটা মেসেজ করে কবিতা দাও করতে, তারপর কবিতা না দিলে তুমি রাগ করছো বাপু। মানে একজন মানুষ কবিতা বোধহয় সব থেকে সোজা জিনিস, সবকিছু পৃথিবীতে যিনি কবিতা লেখেন তিনি সব থেকে অবহেলিত, তার কাজটা সব থেকে সহজ, এরকম মনে করে অনেক। এরকম নয়। একটা সময় আমরাও লেখা পাঠাতাম, তারপর পাঠাইনি। কি আছে, কবিতা যদি নাও চাপা হয় কোথায়, কি হয়ে যাবে তাতে? কিছুই হবে না। অনুষ্ঠান কি হবে? অনুষ্ঠানে কবি হয়, বিনয় মজুমদার অনুষ্ঠান দরকার হয়। অনুষ্ঠানে যিনি ঘুরে বেড়াতেন পেছনে পেছনে, পুরস্কার যেদিন দেওয়া হচ্ছে সেদিন তিনি নাকি, আমরা যতদূর শুনেছি, তিনি বড় অন্ধকার করে তিনি শুয়েছিলেন, এবং তার শুয়ে থাকাটাও যে তার মধ্যেও যে একটা উদ্ধত ছিল, সেই প্রকৃত কবিত্ব। তো ফলত প্রকৃত কবি এইভাবে তিনি সাধনা করেন। তার দায় নেই অনুষ্ঠান, তার দায় নেই কোনো সম্পাদকেরকে তেল দেওয়ার, তার দায় নেই সার্টিফিকেশনের, তার দায় শুধু লেখার। তিনি লেখেন, তিনি পড়েন। প্যারালালি যে কবিতা চর্চাগুলো হচ্ছে, সেই কবিতাগুলো নিয়ে আমার কোনো বক্তব্য নেই। আপনারা কবিতা লিখুন, আপনারা কবিতা নিয়ে গাদা গাদা বক্তব্য দেন, ঘন্টা ঘন্টা বলতে থাকুন, কিন্তু তেমন একটা অনুষ্ঠান করলে তেমন মানুষকেই ডাকুন, তেমন মানুষের সঙ্গে ডাকুন যারা আপনাদের এই কথাগুলোকে মূল্যবান মনে করেন। আজকের সময় দাঁড়িয়ে যে জায়গায় কবিতা চর্চা চলছে, যে জায়গায় পড়াশোনা চলছে, যে জায়গায় মেধা চলছে, কিছু কিছু মানুষ তো সেই কাজটা করছে, তারা তো এগিয়ে আছে। সেই মানুষগুলোকে চিনুন, এবং সেই মানুষগুলোকে যদি আপনার মনে হয় যে এই মানুষগুলোর মেধাকে আমি সম্মান করতে পারবো না, এই মানুষগুলোর মেধা আমি এদেরকে শ্রোতা করে আমি কিছু বলবো, তাহলে আপনি ভুল করছেন। কারণ আপনাকে তো তাকে জানতে হবে, আপনি কাকে শ্রোতা করে এনেছেন, আপনি কাকে অতিথি করে এনেছেন, আপনি এইটুকু জানবেন না। আমাদের ডেকে দিলেন, তারপর বসিয়ে দিলেন, তারপর ঘন্টার পর ঘন্টা বলছেন সেই 250 বছর 300 বছর আগের মৃত ধ্যান ধারণা চিন্তা ভাবনা তাকে শোনাচ্ছেন, তাকে কষ্ট দিচ্ছেন, পীড়িত করছেন তাকে। আমি এই কথাগুলো বলছি, আমি অনুষ্ঠানে যাই না, খুব একেবারে অনুষ্ঠানে যাই না, কিন্তু জানি তো এইসব হয়। এগুলো থেকে আমাদের বুঝতে হবে। ঘন্টা ঘন্টাও বলার কি কথা আছে, আপনি বলবেনই বা কি? সব তো বলা আছে, পড়লেই হয়। রবীন্দ্রনাথে পড়ে আছেন সবাই, রবীন্দ্রনাথ তো অসাধারণ জিনিস, কিন্তু রবীন্দ্রনাথের পরেও তো আরো লেখালেখি হয়েছে, সেগুলো আপনি পড়ুন, সেগুলো নিয়ে চর্চা করুন, তারপর কিছু বলুন। আর না হলে এক কাজ করুন, নিজেদের মধ্যে অনুষ্ঠান করুন, গ্রুপ ট্রুপ করুন। গ্রুপ ট্রুপ করলে অনেক কমেন্ট পাওয়া যায়। ইনবক্সে এসে বলবেন, আমি একটা কবিতা পোস্ট করেছি দাদা, এই কবিতা একটা কমেন্ট করে দাও। মানে এই কবিতা হয়েছে না আপনাদের, দাদা একটা কমেন্ট করে দিন। আচ্ছা দাদা, এত কমেন্টে কি হবে? 1000 কমেন্ট পড়েছে আপনার, 1000 কমেন্ট পড়ে আপনি কবি হয়ে যাবেন। 2000 কমেন্ট পড়েছে আপনার, তাদের কবি হয়ে যাবে। কমেন্ট কাউকে কবি করে না। পার্থপ্রতিম কাঞ্জিলালের কমেন্ট দরকার, রবীন্দ্র কুমার আচার্য চৌধুরীর কমেন্ট দরকার, মনীন্দ্র গুপ্তের কমেন্ট দরকার। এসব কমেন্ট খায় না গায়ে মাখে, কি করে? এসব প্রকৃত কবিদের দরকার হয় না। কিংবা একটা অনুষ্ঠান করবেন, একজন সাংবাদিককে ধরে আন্ডা পড়ে তাকে কিছু বলবেন, এটা আমার লিখে দেন, সেই লেখাটা ফেসবুকে পোস্ট করবেন, এই অমুক বড় পত্রিকায় আমাদের খবর হয়েছে। এসব করে কি হয়? এসব করে হয় মাসি পিসি মেসো, এদের কাছে বড় কবি হয়। তো সেগুলো নিয়ে আমার আপত্তি নেই, আনন্দ করাই যায়। কিন্তু আমার একটা জায়গায় আমার খারাপ লাগে, সেটা হচ্ছে যারা সত্যিকারে চর্চা করে, সাধনা করে, তাদের অপমান করার অধিকার কারণ নেই। তাদেরকে নিয়ে বসিয়ে গিয়ে ওই মাস্টার মশাইয়ের দিয়ে ডাং দিয়ে তাদেরকে বক্তব্য শোনানোর কিছু নেই। কবিতার অনুষ্ঠানে একজন কবি যার কোনো সামাজিক স্বীকৃতি নেই, যার কোনো পদ নেই, কবিতার অনুষ্ঠানে তিনিই অতিথি হবেন, আর বললে তিনিই বলবেন। একজন বিজ্ঞানীকে শ্রোতা করে ডাক্তারবাবুর বক্তব্য দেওয়া তেমন কিছু থাকে বলে আমার মনে হয় না। এটা তো আমাদের বুঝতে হবে। যিনি গবেষণা করে রোগটা আবিষ্কার করছেন, রোগটার কি ওষুধ আবিষ্কার করছেন, তাকে আপনি বসিয়ে রাখুন, আর তারপর ডাক্তারবাবুকে বলুন, ডাক্তারবাবু আপনি একে কিছু বলে শোনান। বিজ্ঞানে যারা চর্চা করে তারা আমার মনে হয় ভাগ্যবান, তাদের দিকটাতে এখনো এই প্রবলেমটা হয়নি। সাহিত্যের দিকটাতে এই প্রবলেমটা চিরকাল চলতে থাকে, মাস্টারমশাইরা ছড়ি ঘুরাতে থাকেন।
মাস্টারমশাইয়ের বক্তব্য শুনুন, প্রবন্ধ শুনুন। এখন তো সেই প্রবন্ধ লেখা হয় সেই ভূমিকা, কর্মজীবন, শিক্ষা জীবন, মূল্যায়ন, সব 300 বছর, 400 বছর, 500 বছর আগে শেষ হয়ে গেছে বাবু, এগুলো নেই আর। এসব একজন কবিকে শুনিয়ে লাভ নেই। আমি বিভিন্ন টেমিনারে গেছি, আমি আজকে মুডে আছি বলতেছি, বিভিন্ন সেমিনারে গেছি, সেমিনারে গিয়ে এইসব শুনি যে কবিরা কিভাবে কবিতা লেখেন, নির্মাণ করেন, সেসব নিয়ে বক্তব্য চলছে। কিভাবে তৎসম শব্দের সাথে বিদেশি শব্দ মিশিয়ে দিয়েছেন ওই কবি, কি সুন্দর। কবি এইসব ভেবে লেখেই নেই, কবি কিছু ভাবে আমি প্রথমে এই তৎসম লিখলাম, এরপর একটি তদ্ভব বসিয়ে দিচ্ছি। সেমিনারে বসে গেছি, দূরের বেঞ্চে শুনছি একজন খুব বড় পণ্ডিত, তিনি বলছেন যে শক্তিবাবু অসাধারণভাবে তৎসম শব্দের সাথে দেশজ শব্দ ব্যবহার করে দিতেন। আর উনি সচেতনভাবে করতেন না ওগুলো। আপনি যদি কখনো কবিতা লিখতেন তাহলে বুঝতে পারতেন কবিতা লেখার সময় তার মাথায় এসব থাকে না। তার মাথায় তখন একটা অদ্ভুত ধরনের একটা সৃষ্টির দোলাচল চলতে থাকে, যেখানে কি শব্দ আসছে না আসছে সেই মুহূর্তে তিনি যে সচেতনভাবে সবকিছু করছেন তেমন নয় এই ব্যাপারটা। ফলত কবিতার সচেতন কোনো ব্যাখ্যাই হয় না। আপনি ঘন্টার পর ঘন্টার পর কি ঘন্টা বক্তব্য তো দেওয়ার কিছু নেই। তো এসব চলতে থাকে, চলুক। কিন্তু আবারও বলছি, যারা কবিতা চর্চা করে তাদের আপনি চিনুন, তাদের জ্ঞান, তাদের পরিধি, তাদের বোধ, তারা কি পড়াশোনা করছে, কত পড়াশোনার জায়গা আছে। কবিতা কিছু না কবিতা কেন, কবিতা প্রবন্ধ লেখার আগে মনে হয় অনেক অনেক পড়া দরকার, আমাদের অনেক পড়ার। আমি তো অনেক শ্রদ্ধা করি কৌশিক সরকারকে, গোপনে গোপনে পড়ি। হয়তো তার একটা কোনো লাইন আমার মনে হলো যে না এটা আমার ভালো লাগেনি, লিখে দিলাম, কিন্তু মানুষটাকে শ্রদ্ধা করি। শুভেন্দু দাকে পড়ি, শুভেন্দু চৌধুরী, কত ভালো লাগে। কিন্তু কোথাও বই চাপাচাপি নিয়ে কোনো মতলবই নেই ওনার, লিখে যাচ্ছেন, পড়ে যাচ্ছেন। এই তো মানুষের কোনো যেন কোনো এসব মাথা ব্যথাই নেই, শুধু লিখে যাচ্ছেন, পড়ে যাচ্ছেন বেশি, লেখার থেকে পড়ে যাচ্ছেন বেশি। বিতোষ ভট্টাচার্যের লেখা একসঙ্গে পড়তাম, কত জ্ঞান মানুষের, কত জ্ঞান, কত বোধ। তিনিও তো অধ্যাপক ছিলেন, কই তার অধ্যাপক পরিচয়টা তো নেই, ওটা তো মুছে গেছে। অধ্যাপক আবার কি, তিনি একজন অনেক বড় মাপের গবেষক কবি, অসাধারণ। এরকম যে মানুষদের খোঁজ করুন, তারা কত পড়াশোনা করে, তাদের পরিধি কত, সেই জায়গাটা না খোঁজ করে আমি মঞ্চ আলোকিত করে বক্তব্য দিচ্ছি, তার ছবি তুলছি, সেলফি পোস্ট করছি, আর প্রচুর কমেন্ট, প্রচুর লাইক। তো ঘরে জায়গা নেই সার্টিফিকেট রাখার, সব হচ্ছে। কবিতার চর্চা করতে করতে সমস্ত মজাদার অভিজ্ঞতা আমাদের হয়, এবং কবিতাটাই শেষ পর্যন্ত থাকে না। যাই হোক, আমার আপত্তি নেই, এই সমস্ত চর্চা চলুক, কিন্তু যদি কোনো সাধক বা যদি কোনো মানুষ যারা হোল টাইমার কবিতার, যারা সত্যিকার কবিতা ভালো লাগে, তাদেরকে আপনি আপনার আড্ডায় ডাকেন, আপনার অনুষ্ঠানে ডাকেন, মনে রাখবেন তার কথা শোনার জন্য ডেকেছেন। তাকে 500 বছর আগের যে ডিসকোর্স পুরনো হয়ে মৃত হয়ে গেছে সেটা শুনিয়ে তাকে লাভ কি, তাকে কষ্ট দেওয়া হয়। তার কথা শুনুন, কবিতা নিয়ে তিনি কি বলছেন, তার কথা শোনা খুব জরুরি। কারণ তিনি কবিতায় আছেন, তিনি কবিতা চর্চা করছেন, কবিতা নিয়ে ভাবছেন। আজকে যে মানুষটা বিশ্বের ওই প্রান্তে কবিতা চর্চা করছেন, তার কবিতা পড়ছেন, প্রতিনিয়ত সময় দিচ্ছেন, সেই সময় দেওয়া মানুষটাকে আপনি হঠাৎ করে আপনার মনে হলো একটা অনুষ্ঠান করা যাক, আমার কালচারাল হতে হবে, আমাকে সাংস্কৃতিক মনস্ক হতে হবে, তাহলে একটা অনুষ্ঠান করা যাক। আপনি তাকে ডাকলেন, তাকে বসিয়ে তারপর আপনি জানালেন আমি কত জানি, দেখো ঘন্টার ডিম ঘোড়ার ডিম জানো, কিছু জানেন না। যাক, সেসব ঠিকই আছে, সাধনার জায়গা সাধনা। এখন তো ফেসবুক আছে, তো ফেসবুক সোশ্যাল মিডিয়া আছে, সেখানে তো সবাই নিজের মতন চর্চা করতে পারে, লিখতে পারে। কিন্তু যারা সেরকম চর্চা করছে তাদের টাইম লাইনগুলো একটু ঘুরুন তো, পড়ুন তো ভালো করে, অনেক কিছু জানা যাবে, অনেক কিছু শেখা যাবে। আর আমি চিরকাল এই জিনিসটার বিরুদ্ধে বলে এসেছি, আজও বলবো, যে শিল্প চর্চা, নান্দনিক চর্চা, জ্ঞান চর্চা, এইগুলোর কোনো সামাজিক স্বীকৃতি দিয়ে হয় না। সমাজ সেই জিনিসটাকে স্বীকৃতি দেয় যেটা ইতিমধ্যেই বহু প্রচলিত,
যা আর সামাজিক স্থিরতার পক্ষে বিপজ্জনক নয়, তাকেই সমাজ স্বীকৃতি দেয়। আর কবিতা, সৃজনশীলতা এই প্রতিষ্ঠানের স্থবিরতাকে ভাঙে, তার সঙ্গে সবসময় তার বিরোধিতা থাকে। এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। তো এই যে প্যারালালি একটা আলাদা সমান্তরাল সাহিত্য চর্চা চলছে, সেটা ভালো, সেখান থেকে যদি কেউ উঠে আসে। কিন্তু ওখানে কাউকে এখান থেকে নিয়ে গিয়ে তারপর তাকে বসিয়ে রেখে যা পাচ্ছেন বলছেন, শোনাচ্ছেন। একজন অ্যাঙ্কার বলছেন, তার স্যার বক্তব্য রাখলেন, বক্তব্য রাখার পরে সেই স্যারের বক্তব্য রাখার পরে অ্যাঙ্কার বলছেন, আমার স্যার রবীন্দ্রনাথের সমান, রবীন্দ্রনাথ কবিতা লিখেছেন, রবীন্দ্রনাথ উপন্যাস লিখেছেন, আমার স্যারও লিখেছেন। ওরে বাবা, মাথায় হাত। এসব আমরা বসে বসে শুনছি, অনেক হাততালি পড়ছে। তার সাথে সাথে আমার যে ছাত্র বা ছাত্রী ক্লাস 4-এ পড়ে, সে কখনো বলবেন আমার স্যার রবীন্দ্রনাথের সমান। আমি তাদেরকে সেই বোধটা তো শিখিয়ে রেখেছি যে রবীন্দ্রনাথের জায়গাটা কি, আমার জায়গাটা কি। আর তাছাড়া দুটো মানুষ একই সঙ্গে উপন্যাস লিখছে, একই সঙ্গে কবিতা লিখছে, দুটো মানুষ সমান, এই ধারণা। আমি উপন্যাস লিখছি, সে উপন্যাসে, দুজনই সমান হয়, লিখলেই হয়। তো অ্যাঙ্কার মাইক্রোফোনে অত লাউড স্পিকারে সেটা বলতে তার কোনো সমস্যা হচ্ছে না, আমাদের অনেকে শুনতেও কোনো সমস্যা নেই। তো এই অনুষ্ঠান আমাদের কোথায় নিয়ে যাবে? কোথাও নিয়ে যাবে না। চলো, চলতে থাকুক প্যারালালি। সকলে ভালো থাকুন।